আজকের ক্লাস হচ্ছে অ্যাডভান্সড জিকে মক টেস্ট। ঠিক আছে, অ্যাডভান্সড জিকে আজকে আমরা প্র্যাকটিস করব। সো প্রথম কোশ্চেন দেখো, এটা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তরে অর্থ দপ্তর উন্নয়ন স্থায়ী সমিতির প্রধান হিসেবে সভাপতি কাজ করেন? আমরা এর আগে পড়েছি বা ক্লাস মানে পার্ট 1 যারা ক্লাস করেছো, প্রথম যে ক্লাসটা সেখানে আমি বলে দিয়েছিলাম যে সভাপতি কোথায় কাজ করেন। সভাপতি কাকে বলা হয়? পঞ্চায়েত সমিতির প্রধানকে সভাপতি বলা হয়, এবং পঞ্চায়েত সমিতির উপপ্রধানকে কি বলা হয়? সহকারী সভাপতি বলা হয়। তো এক্ষেত্রে পঞ্চায়েত সমিতি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এর সঙ্গে আরও কয়েকটি বিষয় জেনে রাখা উচিত, যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাস হয়েছিল? 1973 সালে পাস হয়েছিল। এছাড়া এটি কার্যকর কত সালে হয়েছিল? 1978 সালে কার্যকর হয়েছিল। এই দুটো সাল কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর তাছাড়া তো আমরা প্রত্যেকেই জানি যে পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী কর্মকর্তাকে কে হন? বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ঠিক আছে, কর্মকর্তা যেনাকে বলা হয় এক্সিকিউটিভ অফিসার। তো নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে আসবো। ভারতীয় সংবিধানের 243-এর কে অনুচ্ছেদে অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনারকে কার সুপারিশ বা পদ্ধতি ছাড়া পদচ্যুত করা যাবে না? কার সুপারিশ ছাড়া পদচ্যুত করা যাবে না? উত্তর হবে হাইকোর্টের বিচারপতি। ঠিক আছে, হাইকোর্টের বিচারপতি হবে এখানে রাইট আনসার। তাছাড়া রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ কে করেন বলতো? এই যে রাজ্য নির্বাচন কমিশনার, এই রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? রাজ্যপাল নিয়োগ করেন। রাজ্যপাল। ঠিক আছে, রাজ্যপাল নিয়োগ করেন। নেক্সট কোশ্চেন। ভারতের কোনো রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে আয়তন বা জনসংখ্যা সংক্রান্ত ছাড়ের ঊর্ধ্বসীমা কত নির্ধারণ করা হয়েছে, যার নিচে থাকলে দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত গঠন করা যায়? দেখো, উত্তর হয়ে যাবে 20 লক্ষ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষার জন্য। তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, 20 লক্ষ হবে এক্ষেত্রে রাইট আনসার। মানে যে রাজ্যে জনসংখ্যা 20 লক্ষের কম, সেখানে মধ্যবর্তী স্তর পঞ্চায়েত সমিতি না রাখলেও কিন্তু চলে, এটা আমরা জানি। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে একটি বিশেষ স্বায়ত্তশাসিত পরিষদ বা কাউন্সিল গ্রামীণ প্রশাসনের সর্বোচ্চ স্তর হিসেবে কাজ করে? উত্তর কী হবে এটার উত্তর হয়ে যাবে দেখো দার্জিলিং হবে এটা রাইট আনসার। ঠিক আছে, সেখানে আমি বলেছিলাম তোমাদের যে দার্জিলিং পার্বত্য অঞ্চলে পঞ্চায়েত ব্যবস্থার যে তোমার সর্বোচ্চ স্তর সেটাকে কি বলা হয়? জিটিএ বলা হয়। ঠিক আছে, জিটিএ আমি প্রিভিয়াস ক্লাসও তোমাদের বলেছি, যেটার নাম হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এই দার্জিলিং আর কালিম্পং পার্বত্য এলাকায় দ্বিস্তরীয় বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু দেখা যায়। এই দুটো জিনিস মনে রাখবে, দার্জিলিং আর কালিম্পং এই পার্বত্য এলাকায়। ঠিক আছে, পার্বত্য এলাকায়। নেক্সট কোশ্চেন। অশোক মেহতা কমিটি 1977 পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কোন স্তরটিকে সম্পূর্ণ বিলুপ্ত করার সুপারিশ করেছিলেন? উত্তর করো তোমরা। অবশ্যই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটিকে প্রত্যেকে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন ক্যান্ডিডেটস রয়েছে। আগামী দিনে বহু ক্লাস আসতে চলেছে, এবং ইতিমধ্যে ইংলিশ জিকের প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু অনেকগুলো চলে এসেছে, তোমরা অ্যাটেন্ড করে নাও যারা এখনও পর্যন্ত আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোকে অ্যাটেন্ড করোনি। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই হিট করে নেবে। সো এটার কোশ্চেন দেখো, যে অশোক মেহতা কমিটি 1977-এর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কোন স্তরটিকে সম্পূর্ণ বিলুপ্ত করার সুপারিশ করেছিলেন? এটার রাইট আনসার কী হবে? এটা রাইট আনসার হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, অশোক মেহতা কমিটি ত্রিস্তরের বদলে অ্যাকচুয়ালি দ্বিস্তর ব্যবস্থার সুপারিশ করেছিলেন। সে দ্বিস্তরে কী স্তর থাকবে? একটা হচ্ছে মণ্ডল পঞ্চায়েত থাকবে, আর একটা হচ্ছে জেলা পরিষদ থাকবে, এরকম ধরনের সুপারিশ করেছিলেন। ঠিক আছে, তো ভারতের প্রথম যদি বলা হয় যে ভারতের প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল কে, তখন কিন্তু আবার রাইট আনসার হবে বলবন্ত রায় মেহতা কমিটি, এবং সে সালটা হচ্ছে 1957 সাল। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট কোশ্চেন। লর্ড রিপনের 1882 সালের ঐতিহাসিক প্রস্তাবকে স্থানীয় স্বায়ত্তশাসনের কি বলা হয়? এটাকে বলা হয় ম্যাগনা কার্টা। তোমরা ইতিহাসে পড়েছো ম্যাগনা কার্টা কি? ঠিক আছে, মানে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয় লর্ড রিপনকে অ্যাকচুয়ালি। তো যাই হোক, 1870 সালে দেখবে তোমরা ইতিহাসটা, যে 1870 সালের লর্ড মেয়ো স্থানীয় স্বায়ত্তশাসনের বিকাশের জন্য প্রথম আর্থিক বিকেন্দ্রীকরণ শুরু করেছিল। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের নির্দেশকে বাস্তবে রূপ দেওয়ার জন্য 73তম সংবিধান সংশোধনী আইন পাস করা হয়? এটা রাইট আনসার কী হবে? 40 নম্বর অনুচ্ছেদ হবে রাইট আনসার।
40 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির যেটাকে বলা হচ্ছে ডিপিএসপি, ঠিক আছে, ডিপিএসপি এর অন্তর্গত, এবং একটি গান্ধীবাদী দর্শনের উপরেও কিন্তু ভিত্তি করে এটা। এছাড়া যদি পরীক্ষায় অনেক সময় তোমাদের দিয়ে দেয় যে নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, ভারতীয় সংবিধানের যে নির্দেশমূলক নীতি এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, তখন কিন্তু রাইট অ্যান্সার হবে আয়ারল্যান্ড, ঠিক আছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, এখানে বলা হচ্ছে যে পঞ্চায়েত স্তরে নারীদের জন্য ন্যূনতম 1/3 আসন, যেটাকে বলা হয় 33% আসন সংরক্ষণের কথা সংবিধানের কোন উপধারায় নির্দিষ্ট রয়েছে? এটা অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, 43-এর ডি 3 নম্বর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করবে যে পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেক রাজ্যে বর্তমানে পঞ্চায়েত মহিলাদের জন্য 50% আসন সংরক্ষিত। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, যদি কোনো কারণে একটি গ্রাম পঞ্চায়েত নির্দিষ্ট সময়ের আগেই ভেঙে দেওয়া হয় তবে কত মাসের মধ্যে পুনর্নির্বাচন করা বাধ্যতামূলক? 6 মাস হবে, 6 মাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আর তাছাড়া তোমরা জানো যে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? 21 বছর বয়স হতে হবে। পঞ্চায়েতের আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য প্রতি 5 বছর অন্তর যে স্টেট ফাইন্যান্স কমিশন গঠন করেন, মানে কে গঠনটি করেন? উত্তর হবে এটার রাজ্যের রাজ্যপাল গঠন করেন। ভারতের প্রথম কোনো রাজ্য হিসেবে রাজস্থান 1959 সালের 2রা অক্টোবর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা করে, এটা তো আমরা জানি। এবার প্রশ্ন হলো যে রাজস্থানের কোন জেলায় প্রথম এটি শুরু হয়েছিল? এটা আমি প্রিভিয়াস ক্লাসে বহুবার তোমাদের বলেছি, আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে যারা পুরনো ক্যান্ডিডেটসরা রয়েছে, ঠিক আছে। এটার উত্তর দেখো নাগৌর জেলা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, নাগৌর জেলা। নেক্সট কোশ্চেন, আর তাছাড়াও আমি তোমাদের বলেছিলাম যে রাজস্থানের পর কোন জেলায় দ্বিতীয় রাজ্য হিসেবে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে? কোন জেলায়? অন্ধ্রপ্রদেশ, তাই না, অন্ধ্রপ্রদেশ। যাই হোক, সংবিধানের 11 তপশিল 11 শিডিউল পঞ্চায়েতের অধীনে মোট কতগুলি কার্যভিত্তিক বিষয় বা দায়িত্ব এলাকা তালিকাভুক্ত? উত্তর হবে 29টি হবে এখানে রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত আয়ের একটি প্রধান উৎস চৌকিদারি ট্যাক্স বা জমি বাড়ির ওপর কর, ঠিক আছে। তো এটি আদায়ের চূড়ান্ত অনুমোদন কার কাছ থেকে আসে? এটা উত্তর হবে রাজ্য সরকারের কাছ থেকে আসে, আদায়ের চূড়ান্ত অনুমোদন রাজ্য সরকারের কাছ থেকে আসে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি যদি ভেঙে বলা হয় বা বলা যায় তো গ্রাম পঞ্চায়েত নিজের এলাকার হাট বা নিজের এলাকার বাজার, ফেরিঘাট, যানবাহন চলাচলের ওপর কিন্তু শুল্ক বা ফি ধার্য করতে পারে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুযায়ী প্রতি বছর কোন মাসে গ্রাম সংসদের বাধ্যতামূলক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়? নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। কোনো পঞ্চায়েত সদস্যের যোগ্যতা বা পদচ্যুতি সংক্রান্ত বিরোধের মীমাংসা করার চূড়ান্ত ক্ষমতা কার হাতে থাকে? আদালত ছাড়া, কিন্তু বলে দিয়েছে ব্র্যাকেটে, আদালত ছাড়া কার হাতে থাকে? রাজ্য সরকার দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষের হাতে থাকে, ঠিক আছে। এবং এই বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি সংবিধানের 243-এর F নম্বর ধারা অনুযায়ী। নেক্সট কোশ্চেন, দেখো নিচের কোন নদীটি পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যকে পৃথক করেছে? কোন নদীটি? উত্তর কী হবে? কোন নদী? উত্তর হবে সংকোশ নদী, ঠিক আছে। সংকোশ নদী পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যকে পৃথক করেছে। এবং এই সংকোশ নদীর উৎপত্তিটা কোথায়? ভুটানে উৎপত্তি, ভুটানের হিমালয় অঞ্চল থেকে আসছে। আর তাছাড়া তোমরা জানো ত্রাসের নদী কাকে বলা হয়? ত্রাসের নদী বলা হয় তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। পশ্চিমবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্প মানে বক্সা টাইগার রিজার্ভ কত সালে একটি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত হয়? উত্তর হবে অপশন নাম্বার বি, 1992 সালে, ঠিক আছে, 1992 সালে। নেক্সট কোশ্চেন, কিন্তু এই বক্সা ব্যাঘ্র প্রকল্প প্রথম আত্মপ্রকাশ করেছিল কত সালে? 1983 সালে। আর ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত হয়েছিল 1992 সালে। নেক্সট, ভারতের অর্থনীতিতে টাকশাল বা কয়েন তৈরির আইনি অধিকার একমাত্র কার আছে? প্রত্যেকেই জানি আমরা যে ভারত সরকারের আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের হাতে আছে। বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন, যা থেকে আমরা সমুদ্রগুপ্তের সামরিক অভিযান সম্পর্কে জানতে পারি? উত্তর হবে হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি। এবং এই হরিসেন বলতো কার সভাকবি ছিলেন? এই সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, ঠিক আছে। এবং এই যে প্রশস্তিটি, এই এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় লেখা? এই এলাহাবাদ প্রশস্তি সংস্কৃত
ভাষাতে তো লেখা, প্লাস হচ্ছে ব্রাহ্মী ভাষাতেও কিন্তু লেখা রয়েছে, ব্রাহ্মী লিপিতে। ঠিক আছে, ব্রাহ্মী লিপিতেও কিন্তু লেখা হয়েছে। এছাড়াও তোমরা জেনে থাকবে যে এই সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। কে বলেছিলেন এই কথাটা? V.A. স্মিথ। V.A. স্মিথ বলেছিলেন এই কথাটা। ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা বা যেটাকে বলা হচ্ছে এমার্জেন্সি প্রভিশনস এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? এটা জার্মানির ওয়েমার সংবিধান থেকে গৃহীত। মানবদেহের রক্তে অক্সিজেনের পরিবহনের জন্য দায়ী হিমোগ্লোবিনে কোন ধাতব উপাদানটি উপস্থিত থাকে? লোহা হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার, লোহা। ঠিক আছে, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? আয়রন থাকে, লোহা। আর উদ্ভিদের যেটা বিষয় সেটা হচ্ছে উদ্ভিদের ক্লোরোফিলে যে ধাতুটা থাকে সেটাকে বলা হচ্ছে Mg বা ম্যাগনেসিয়াম। এই যে দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম। নেক্সট, ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী যে CFC গ্যাস, আমরা তো জানি ক্লোরোফ্লুরোকার্বন, এই গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধান দায়ী। তো এই গ্যাসটির বাণিজ্যিক পরিভাষা কী নামে পরিচিত? বাণিজ্যিক পরিভাষায় এটাকে বলা হয় ফ্রেন বলা হয়। ঠিক আছে, ফ্রেন। আর তাছাড়া পরীক্ষা অনেক সময় দেয় যে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? ডবসন। এটাও কিন্তু মনে রাখবে, ডবসন। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, যে 1907 সালের বিখ্যাত সুরাট বিভাজন এর সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর হবে রাসবিহারী ঘোষ। ঠিক আছে, রাসবিহারী ঘোষ হবে রাইট আনসার। আর এই সুরাট অধিবেশনের সময়তেই কিন্তু কংগ্রেসের দুটো দল বিভক্ত হয়ে যায়, একদিক হচ্ছে চরমপন্থী আর একদিক হয়ে যায় নরমপন্থী। বিখ্যাত যে চিত্রকূটের জলপ্রপাত যাকে ভারতের নায়াগ্রা বলা হয়, তো এটি কোন রাজ্যে অবস্থিত? এটি দেখো ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ঠিক আছে, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এবং এই যে চিত্রকূটের জলপ্রপাত এটা ফলত কোন নদীর ওপর অবস্থিত? ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত। নেক্সট কোশ্চেন, কম্পিউটারের পরিভাষা ব্যবহৃত ইউআরএল এর পূর্ণ রূপ কি, মানে ফুল ফর্ম কি? ইউআরএল মানে কি? এটাই লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের। সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে। বলবো ইতিমধ্যে কিন্তু বহু ক্লাস চলে এসেছে, তো তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, চ্যানেলে গেলেই কিন্তু পেয়ে যাবে। আর তাছাড়াও কিন্তু কমেন্টে দেখবে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এবং ভিডিও ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের। তোমরা লিঙ্কে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখানে কিন্তু ইবুক, PDF নোটস এবং চাকরি সংক্রান্ত নানা রকম আপডেটস ছাড়াও ডেলি জিকে কুইজ কিন্তু সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে। তো যাই হোক, প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু জয়েন করে নাও যারা এখনও পর্যন্ত জয়েন করোনি। তো ইউআরএল এর পুরো নামটা কি? ইউআরএল এর পুরো নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা হচ্ছে অপশন নাম্বার A হবে রাইট অ্যান্সার।